সদস্যের এই ক্যাবিনেট দিয়ে রাষ্ট্র চলবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চলবে না, তারা ব্যর্থ হবে, সফল হবে না। যে আসলে ডক্টর ইউনূস সাহেব কি কাজ করবে নাকি আসলে সবকিছু ফালাই একদিন ধরে এরকম ফিক্কা মাইলা বাবারে বাবা তুরাই যে কর, কেন আমার তো বয়স শেষ, টাকা পয়সা বেটার অভাব না। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগত। আমি মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, পদত্যাগ করে ফেলেছে ডক্টর ইউনূস। সেই সাথে পদত্যাগ করেই ডক্টর ইউনূস বলেছে আমি দেশ চালাতে ব্যর্থ হয়েছি, এমন কথা বলেছে ডক্টর ইউনূস। সেই সাথে ডক্টর ইউনূসকে কিন্তু হুঙ্কার দিয়ে কথা বলেছে বিপিনুর। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে বিস্তারিতের মাধ্যমে সবকিছু আপনারা দেখতে পারবেন। বিস্তারিত ভিডিওটি দেখার আগে আরেকটা কথা বলে রাখি, যদি শেখ হাসিনাকে এই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় তাহলে শেখ হাসিনাকে কি করা হবে। সেই সাথে যুক্তরাষ্ট্র নরেন্দ্র মোদীকে বিশাল পরিমাণে চাপ দেওয়া হয়েছে এবং বলেছে খুব তাড়াতাড়ি তুমি শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দাও এবং ডক্টর ইউনূসের কাছে হস্তক্ষেপ করে, এমন কথা কিন্তু বলেছে যুক্তরাষ্ট্র। প্রিয় দর্শক বন্ধুরা, যদি শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় তাহলে কেমন হয়, কি করবে শেখ হাসিনাকে, এমন তথ্য জানিয়ে কথা বলেছে কিন্তু জাহিদটা কি। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন, অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, কারণ এরকম নিউজ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম নিউজ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক মোবাইলের স্ক্রিন থেকে দেখে আসি। ডক্টর ইউনূস সাহেব কি কাজ করবে নাকি আসলে সবকিছু ফালাই একদিন ধরে এরকম ফিক্কা মাইলা বাবারে বাবা তুরাই যে কর, কেন আমার তো বয়স শেষ, টাকা পয়সা বেটার অভাব নাই, মান সম্মান ইজ্জত মর্যাদা এই নেতা ফেতা হওয়ার তোর বেটার চিন্তা নাই। একজন মানুষ একটা চেয়ারে বসে যদি একটু কাজ করার জন্য সময়টা না দেয়, বা যদি মনে করে যে তিনি বোঝেন না তারা আরো ভালো বোঝেন, তাদেরকে কেন নেওয়া হলো না? 21 জনে হবে না, 31 দরকার। তো কাদের কাদের রাখা দরকার? বিএনপি আছে, জামাত ইসলাম আছে, গণ অধিকার পরিষদও আছে, নিজের নামটা 3 নম্বরে বলছে, আরো বলছে আবার ভুইপুর সংগঠনের নাম নেওয়া যাবে না, আমাদেরকে নিয়ে এটা করতে হবে। কোনটা? 31 সদস্যের একটা উপদেষ্টা পরিষদ। তারা কি করবে? জাতীয় সরকার করবে। এখন সরকার আর জাতীয় সরকারের মধ্যে পার্থক্য হচ্ছে, একটা জাতীয় সরকার যখন গঠন হয় সেখানে রাজনৈতিক দলগুলো থেকে একটা প্রতিনিধি থাকে, পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি কাজ করে। প্রশ্ন হচ্ছে, এই রাজনৈতিক সরকারের প্রতিনিধিরা ঢুকলে ডক্টর ইউনূস এখন যেমন রাজনৈতিক সরকারের ছত্রছায়ার বাহিরে যে কোনো সিদ্ধান্ত যেভাবে নিতে পারতেছেন, যেভাবে তিনি কাজ করতে পারতেছেন, স্লো বাট স্টিডি, 17 সাথে পরিচিত আছেন, ধীরে ধীরে যাচ্ছেন, বাট কার্যকর পদক্ষেপগুলো নিচ্ছেন। এই পদক্ষেপগুলো কি থাকলে নিতে পারবে? যেমন ধরেন ডক্টর ইউনূস একটা মিটিং বসছে উপদেষ্টারা, ওইখানে এসে তারা একটা চিন্তা করতেছে যে 2বারের বেশি প্রধানমন্ত্রী করা যাবে না। এখন এই বৈঠকটার ভিতরে মির্জা ফখরুল ইসলাম উপস্থিত অথবা তারেক জিয়া স্বয়ং নিজে উপস্থিত। তো এই সিদ্ধান্তটা নেওয়াটা কি এত সোজা? কারণ এই সিদ্ধান্তটা বাস্তবায়ন হলে প্রথম খরচটা যাবে কার উপর দেয়া? বেগম খালেদা জিয়ার উপর দেয়া। সোজা হিসাব না। আবার ধরেন দলীয় প্রধান থাকতে পারবে না, কার উপর দিয়ে যাবে? আবার আরো অনেক কিছু আছে, যেমন অনেকে চাইছে সেকুলার কান্ট্রি হবে, তো সেক্ষেত্রে জামাত ইসলাম একটু মাইন্ড করার বিষয় আছে। যদি রাজনৈতিক সরকারগুলোর প্রতিনিধিরা এখানে কানেক্ট হয়, আমি না, এটা যে কোনো বাচ্চাও বোঝে যে এই যে সংস্কারের ইস্যুটা, এই সংস্কারটা তো কোনো দলের জন্য হচ্ছে না, এই সংস্কারটা হচ্ছে একটা আগামী ভবিষ্যতের জন্য গাইডলাইন। আলোচনার সংবিধান পরিবর্তনের ইস্যু আসছে যে কিছু কিছু জায়গায় পরিবর্তন দরকার। এগুলা কেন? রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ গেছে, বিএনপি আসবে, আবার বিএনপি একসময় যাবে, জামাত আসবে, জামাতের বদলে আবার হয়তো একটা নতুন দল আসবে। কিন্তু দল যে যখনই তোমরা রাজনৈতিক ক্ষমতায় বসো, কিন্তু ক্ষমতার পালা বদলের পরে অথবা ক্ষমতায় থাকাকালীন প্রশাসনকে ব্যবহারের সুবিধা নাই। ক্ষমতার থেকে চেঞ্জের পরে বাজারঘাট ইজারা, দখলদার, পিটাপিটি, মামলা হামলা, পুলিশ গাড়ি জ্বালাও চুরাও, এলাকা থেকে মানুষ ভাগবে, দেশ ছেড়া ভাগবে। এই যে সিস্টেমগুলোকে পরিবর্তন করার জন্যই তো তারা কাজ করতেছে, তাই না? এখন তাড়াহুড়াটা কেন চাচ্ছে সবাই? একটাই কারণ, চেয়ার। এই যে চেয়ারটাতে উপদেষ্টা হিসাবে বসতে পারতেছেন আপনি, দেখেন বড় বড় ইনফ্লুয়েন্সার যারা এতদিন অনেকটা আমার কাছে শ্রদ্ধার জায়গা তৈরি হতো, এখন মনে হচ্ছে সবাই খালি চাচ্ছে তারে কেন উপদেষ্টা বানানো হচ্ছে না। বিপিনুর থেকে শুরু করে যারাই আছেন, অনেক বড় বড় মহারথীরা, নাম বললাম না, মনে হচ্ছে সবাই চাইতে স্যার আমি তো অনেক বুদ্ধিমান জ্ঞানী, আন্দোলনটার পেছন থেকে এটা করছি। আবার দেখেন এখন তারাই কিন্তু সাক্ষী দিয়ে দিচ্ছে। কোনটা? ছাত্রদের কি ক্ষমতা ছিল নাকি? ওই যাত্রাবাড়ি পুরোটা শিবিরের দখলে ছিল, ওই জায়গাতে বিএনপির দখলে ছিল, ওইখানে গণ অধিকার পরিষদের কর্মীরা ছিল। তো শেখ হাসিনা তো এটাই বলছিল যে ছাত্রদের ঢাল বানাইয়া পেছনে বিএনপি জামাত আসছে। তো কথা তো তখন ঠিক আছিল, এখন এই কথাগুলোর আবার তারা আরেক অংশে জায়েজ করে যে হ্যাঁ সরকার মনে ওই সময় এই কারণে অ্যাকশনে গিয়েছিল। দেখেন যখন ক্ষমতা নিয়ে ভাগাভাগি কামড়াকামড়ি শুরু হয় তখন এটাই সমস্যা। বিপিনুরের অনেক বক্তব্য জায়েজ, তবে এই মুহূর্তে এটাকে ধৈর্যই করার সিস্টেম নাই। যে কোনো জায়গায় সরকারি চাকরি পাইতে যেমন সোজা, যাইতো আবার এরকম কষ্টকর। তো কাজ করছে আস্তে আস্তে, একটু প্রেশার ফ্রি করে ওনারা সময় দেন না। এই টেলিভিশনে আলোচনা শুরু করলেন, এটা হবে না, এই সরকার ব্যর্থ হবে, তিনি বয়স্ক মানুষ, তারা হয়তো ওইভাবে ফাংশন করতে দিবে না। তো ভাই, যে মানুষটা কাজ করে টাকার জন্য তো কাজ করে না, নাকি না ওই যে প্রধান উপদেষ্টার বেতন ভাতা পোতা এগুলোর জন্য কাজ করুনি, নাকি ওনার মান সম্মান পরিচিতি নাই? কোনটা? সব আছে। উনি যেটা করতেছে রাষ্ট্রের কল্যাণই করতেছে, সোজা হিসাব, সোজা হিসাব। তো এই লোকটার একটু কাজ করতে দেন। এক একজন এক এক ধাপে এসে হুমকি দামকি বক্কর চক্কর, ক্ষমতায় না আসতেই তো আমরা দেখতেছি অনেক কিছু। তাড়াতাড়ি এসে কেমনে কিলাবে, কেমনে মারবে, কেমনে গুতাবে। তো এই গুতা তো 16 বছর খাইয়াই আপনারা আছেন। তো মনে করতেছেন আগামী 16 বছর তারা আওয়ামী লীগ আসবে না, এরপরে আসবে তো আইসা আবার গুতাবে। এটাই তো আমরা চাচ্ছি মনে হয় আমার কাছে।
তো ভিপিনুরদের মতন মানুষ যারা আছেন অলওয়েজ ক্ষমতা কানেক্টেড। দেখেন অনেকে বলেন আমি ভিপিনুরের সমালোচক, অবশ্যই সমালোচক। ডাকসুর ভিপি নির্বাচনটা যখন হইলো, এই ইতিহাসটা আপনাদেরকে আমি মনে করাই দিচ্ছি আবারও। বলা হলো নির্বাচনটা ম্যানুপ্যালেট হয়েছে, নির্বাচনটা আবার দরকার, কিন্তু ভিপিনুর বলতেছে আমার সিটটা সঠিক নির্বাচন হয়েছে, ভিপি পোস্টটা ঠিক রেখা বাকি যে পোস্টগুলো আছে ওইখানে আবার নির্বাচন দরকার। এটা আমার কথা। শেখ হাসিনার সামনে যে মায়ের ছায়া, একদম হাফ প্যান্ট ল্যাংটা কালের থেকে ছাত্রলীগ করতো, মায়ের চেহারা দেখে দেখেন যেখানে যায় সেইখানের পানির ভাজি কিন্তু ধরে। আর এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অনেক নেতারা ভিপিনুরেরই শীর্ষ, কিন্তু তারে কেন নিচ্ছে না? মানুষ ওইভাবে চাচ্ছে না। হয়তো সে একটা দলের পক্ষ থেকে এমপি হবে, সেটা আলাদা জিনিস, কিন্তু তাদের এই পালপিটিশন, বিশেষ করে গণ অধিকার পরিষদের নেতারা যেই পরিমাণ এফোর্ট দিচ্ছে তাড়াতাড়ি একটা চেয়ার আর একটা এমপি হওয়ার, 2-3টা সিট হয়তো পাবে, এই জায়গাটার জন্যই। ধৈর্য ধরো, মানুষের কাছে পজিটিভলি ফেসটা আপনাদের তৈরি করা উচিত। এগুলাতে মানুষ পছন্দ করে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চলবে না, তারা ব্যর্থ হবে, সফল হবে না। এখানে অনেক যোগ্য লোকের আরো দরকার আছে। আমরা প্রথম যখন হোম মিনিস্টার সাকত সাহেব ছিলেন, তার সাথে আমরা মিটিংয়ে পরিষ্কারভাবে বলেছিলাম তৃণমূল পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশকে স্বাভাবিক করেন। বলছেন আজকে ভোক্তা অধিদপ্তর পুলিশ পায় নাই, কোনো থানায় পেট্রোল নাই, মানে পেট্রোলিং এর যে পুলিশ থাকে টহলে মুভমেন্টের উপরে রিজার্ভ, সেই পুলিশটা নাই। পুলিশের প্রায় 500-র মতো গাড়ি আপনার এই ঘটনায় পুড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, তাহলে তার বের হতে গাড়ি লাগবে। তাহলে পুলিশকে ফাংশন করার জন্য এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে কিনা আমরা তো দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছি না। আজকে অভিযান চালাতে কেন ছাত্রদের উপরে ডিপেন্ড হতে হচ্ছে? আনসারদের ঠেকানোর জন্য কেন ছাত্রদের উপরে ডিপেন্ড করতে হচ্ছে? তো এখন প্রশাসনের মধ্যে এই যে 15 বছরে যাদেরকে প্রমোশন দিয়ে যোগ্যতা না থাকা সত্ত্বেও উঁচু পদে অধিষ্ঠিত করেছে, তাদেরকে রিমুভ করতে হবে। সেটা এখন পর্যন্ত সব জায়গায় করা হয় নাই। হ্যাঁ, সময় লাগবে, কিন্তু ফাংশনটা তো করাতে হবে পুলিশকে। এখন পর্যন্ত পুলিশি ব্যবস্থা ফাংশন করছে না, এটা খুবই অশনি সংকেত, খুবই অশনি সংকেত। রাষ্ট্র চালাতে হলে ধীর স্থির বুদ্ধিতে চলতে হবে। এখানে আবেগের জায়গা নেই, বাস্তবতার নিরিখে চিন্তা করতে হবে যে আপনার এই গভর্নমেন্টকে ইন্টারন্যাশনাল কমিউনিটি কিভাবে নিচ্ছে, দেশের আইন আদালত বা রীতিনীতির সাথে কতটুকু কিভাবে সাংঘর্ষিক হচ্ছে, অনেক কিছু মাথায় রেখে কিন্তু পলিসিগুলো নির্ধারণ করতে হবে। আমি মনে করি এই সরকারকে যদি স্টেবল করতে হয়, এই সরকারকে যদি ফাংশন করাতে হয়, এবং যে মানুষের যে প্রত্যাশা রাষ্ট্রের মৌলিক সংস্কার, সেটার জন্য এই সরকারকে জাতীয় সরকারের রূপ দিতে হবে। জাতীয় সরকারের রূপ দিতে হলে বিএনপি, জামাত, গণ অধিকার, বিভিন্ন রাজনৈতিক দল বলেন, অন্যান্য রাজনৈতিক দল, অনেকগুলো দল বলে তো অনেক সময় লাগবে। আমি বলছি মেজর পলিটিক্যাল পার্টি, বুইফোর নাম সর্বস্ব পলিটিক্যাল পার্টি খুঁজে তো লাভ নেই। যেগুলোকে মেজর মনে করা হয় যে যাদের অ্যাক্টিভিটিস আছে, যাদের ফাংশন আছে, যাদের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ভূমিকা আছে, তাদের থেকে প্রতিনিধি নিয়ে, এটা 21 আছে, এটাকে 31 করা যেতে পারে, আরো 10 জন নিয়ে এটাকে জাতীয় সরকারের রূপ দিলে তাহলে যদি স্টেবল হয়। নাহলে এই যে রাজনৈতিক দলের সাথে এই যে প্রতিনিধিত্বশীল আপনার অংশের সাথে যে সরকারের একটা সংশয় তৈরি হচ্ছে, এটা কিন্তু সরকারের জন্য ভালো না। এবং এখানে আমাদের একটা শঙ্কা আছে, ইউনূস স্যারের মতো একজন ব্যক্তি, তার যে অবস্থান এবং মর্যাদা, তিনি তো কোনো বদনাম নিশ্চয়ই নিবেন না। তো যদি দেখে যে রাজনৈতিক প্রেশার তৈরি হচ্ছে ইলেকশনের জন্য, সংস্কার হোক বা না হোক, আমার ধারণা তিনি তার ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত চাইবে কিনা এবং ফেরত চাইলে ভবিষ্যৎ কি হতে পারে সেটা নিয়ে আলোচনা মাঝে মাঝে উঠছে। গতকালও যেমন পররাষ্ট্র উপদেষ্টাকে এই প্রশ্নের জবাব দিতে হয়েছে এবং তিনি রাইটলি বলেছেন যে আমাদের আদালত যদি সেই ধরনের কোনো পরোয়ানা জারি করে বা সেই ধরনের কোনো কিছু চায়, তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা ভারতের কাছে পৌঁছে দেবে এবং সেই প্রসেস শুরু হবে। প্রশ্ন হচ্ছে, ভারত কি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে? এই প্রশ্নটার জবাব খোঁজা দরকার আছে, বা আমরা এই ক্ষেত্রে ভারতের সাথে ব্যাপারটা কিভাবে ডিল করব সেটা নিয়ে একটু কথা। সমস্যা কিভাবে শুরু? সমস্যা শুরু হচ্ছে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল হয়েছে। আসলে শেখ হাসিনার না, আমরা জানি যে শেখ হাসিনা ডিপ্লোম্যাটিক বা রেড পাসপোর্ট হোল্ড করেন। উনি এমপি, উনি প্রধানমন্ত্রী, যে কোনো বিবেচনায় উনি এটা পান। এরকম অনেক মানুষকে আমরা বাংলাদেশ রেড পাসপোর্ট দেয়, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট দেয়, কিন্তু ওনারটা শুধু না। আমরা অনেকে ভুলভাবে শেখ হাসিনাটা বাতিল বলে বলছি, না, যতগুলো রেড পাসপোর্ট ছিল, ধরুন যারা তথাকথিত এমপি ছিল, সংসদ ভেঙে যাওয়ার পর তো তার এমপি তো নেই, সুতরাং তিনি রেড পাসপোর্ট আর পাবেন না, সুতরাং সেটা ক্যান্সেল করা হয়েছে। টেকনিক্যালি ব্যাপারটা হচ্ছে, আপনার যখন রেড পাসপোর্ট ক্যান্সেল হয়, আপনি সেটাকে দেশে জমা দিয়ে নতুন করে আমাদের সাধারণ যে পাসপোর্ট, সবুজ পাসপোর্ট, সেটা নেবেন। ঘটনাটা এইরকম ঘটেছে, এমন না যে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল হয়েছে। উনি প্রধানমন্ত্রী নন, ডামি এমপি নন, সুতরাং ওনার পাসপোর্ট বাতিল হবে, এটাই স্বাভাবিক। এভাবেই বাতিল হয়েছে। ফলে যেটা হলো, একটা দেশের পাসপোর্ট ছাড়া তিনি ভারতে আছেন। এখন আপাতত ভারত তাকে রাখার ক্ষেত্রে একটা নিয়ম আছে যে ভারতে পাসপোর্ট ছাড়াও কেউ 45 ডেজ থাকতে পারে, এবং হিসাবটা সম্ভবত এইরকম যে আগামী মাস, মানে এই মাস সেপ্টেম্বর তো চলে এসছে, সেপ্টেম্বরের 18 তারিখে তার এই 45 দিন বা 1.5 মাসের মেয়াদ শেষ হবে। এরপর তিনি ভারতে থাকাটা টেকনিক্যালি অবৈধ, তাকে কোনো না কোনো একটা স্টেটাস দিতে হবে। কি কি করতে পারেন তিনি? সম্ভবত যে চেষ্টাটা করা হয়েছিল যে তিনি ভারতে আসলে না থেকে অন্য কোনো দেশে চলে যাবেন, ভারতের জন্য এটা বেস্ট অপশন, কারণ শেখ হাসিনাকে রাখা তাদের জন্য খুব কমফোর্টেবল বিষয় না। কিন্তু এটা হবে কিনা
খুবই অনিশ্চিত, কারণ তিনি ব্রিটেনে যেতে চেয়েছিলেন, আমরা জানি ব্রিটেন তাকে রাখবে না বলেছে। ভারতের পক্ষ থেকে যতদূর জানা যায় ইউএই এবং সৌদি আরবে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু তারাও খুব পজিটিভ সাড়া দিয়েছে, এমন তথ্য আমাদের কাছে নেই। ভারত চেষ্টা করছে, করবে। আর কি অপশন আছে? তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া সম্ভব, কিন্তু বাংলাদেশে যে পরিস্থিতি করে তিনি ভারতে গেছেন, ভারত তাকে টেম্পোরারিলি রাখাটাও খুবই তীব্র সমালোচনার ব্যাপার। সেখানে রাজনৈতিক আশ্রয় দিলে সেটা নিয়ে আরো অনেক বেশি কথা হবে, এটাই খুব স্বাভাবিক। এটা হতেই পারে। কি হতে পারে তাহলে? ভারত কিভাবে দেখবে? আমাদের মনে থাকার কথা যে ভারতে যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন, ভারত যেভাবে বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করছিল সরকার, বিজেপি সরকার, সেটার মধ্যে কি ছিল? সেটার মধ্যে শেখ হাসিনার বয়ানই মূলত সামনে আসছিল, হিন্দুদের উপর আক্রমণ, পুলিশের উপর আক্রমণ, ইনফ্রাস্ট্রাকচার ভাঙা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তখন একজন গুরুত্বপূর্ণ মানুষ, বিরোধী দলের কংগ্রেসের নেতা জনাব শশী থারুর, বিখ্যাত মানুষ, উনি জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ছিলেন সম্ভবত। এছাড়াও অত্যন্ত স্মার্ট একজন পলিটিশিয়ান। শশী থারুরকে আপনারা দেখতে পারেন, তার প্রচুর ইন্টারভিউ পাওয়া যায়। ইজ আ ভেরি স্মার্ট গাই এবং বিভিন্ন বিষয়ে দারুণ নলেজ রাখেন। যাই হোক, শশী থারুর তখন বিজেপি সরকারকে এটা বলে ক্রিটিসাইজ করেছিল যে বাংলাদেশের যে সরকার আছে তার সাথে কাজ করা উচিত, তাকে ওয়েলকাম করা উচিত, এবং হিন্দুদেরকে নিয়েও তিনি আমাদের মাটিতে ট্রুলি যা ঘটেছে সেটাকেই তিনি ধারণ, হ্যাঁ, কিছু হামলার কথা উনিও স্বীকার করেছেন, কিন্তু রাদার সেটা ভিন্ন কারণ, বা মন্দিরে পাহারা দেওয়া হচ্ছে, আমাদের মুসলিমরা সেই মন্দির পাহারা দিয়েছেন, এগুলো শশী থারুর বলছিলেন। কিন্তু শশী থারুর এনেছে একটা বিশেষ কারণে, সেটা হলো শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে কিন্তু শশী থারুর বিজেপির সাথে একমত। তিনি মনে করেন যে শেখ হাসিনাকে ভারতের আশ্রয় দেওয়া উচিত। মানে এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে ভারত তার ন্যাশনাল ইস্যু অনেকগুলোতে বিরোধী দল ঠিক ততটুকু বিরোধিতা করে যেটা আসলে বিরোধিতা করা দরকার, এবং যেটা সে একমত, সে সরকারি দলকে বিপদে ফেলার জন্য সেটা বলে না। মানে ভারতে আমাদের তুলনায় অনেক ভালো গণতন্ত্র বা গণতান্ত্রিক ব্যবস্থা কাজ করছে। আমাদের মনে থাকার কথা, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় যখন রাহুল গান্ধীকে এই ব্যাপারে ভারতের বা বিজেপির অবস্থান নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল, রাহুল তখন বলেছিলেন যে তিনি বিজেপি যে স্ট্যান্স নিয়েছে, আমি ওদিকে যাচ্ছি না, স্ট্যান্স কি নিয়েছে ভারত আমরা জানি, সেটাকে তারাও সমর্থন করেন। তো যাই হোক, শশী থারুর শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে কারণ বলেছিলেন যে শেখ হাসিনা ভারতের বন্ধু, সুতরাং বন্ধুকে এই আশ্রয় না দেওয়াটা ভারতের জন্য খুবই ভুল এবং অন্যায় হবে, এটা উনি বলেছেন। তার মানে শেখ হাসিনাকে ভারতে রাখার ক্ষেত্রে বিরোধী দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য একমত হচ্ছেন বিজেপি সরকারের সাথে। আর তার দলের নেত্রী সোনিয়া গান্ধী কি ভাববেন আমরা জানি, এবং শেখ হাসিনা যখন সর্বশেষ ভারতে গেছেন তখন সোনিয়া গান্ধী তার 2 সন্তানকে নিয়ে শেখ হাসিনার সাথে গিয়ে জড়াজড়ি করে এসেছে। শুধু দেখা না, মানে এতই অন্তরঙ্গতা দেখিয়েছেন যেটা খুবই দৃষ্টিকটু ছিল। আমরা ভুলে যাব না 2014 সালে বাংলাদেশের গণতন্ত্রের কফিনে যখন পেরেক মারা শুরু হয়, এটা শেষ পেরেক না, প্রথম পেরেক, সেই পেরেকটা মেরেছিল কংগ্রেস। কারণ তখন কংগ্রেস ক্ষমতায়, এবং সুজাতা সিং এসে কি করেছিল না করেছিল আমাদের মনে আছে। এরপর তাদের নির্বাচনে তাদের পতন হয় এবং বিজেপি ক্ষমতায় আসে। কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে তারা তাই বলছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যেটা, মানে শেখ হাসিনাকে এখন আমাদের একটা আসামি বা অভিযুক্তদের প্রত্যার্পণ চুক্তি আছে, সেটারও আবার অনেকগুলো অল্টারনেটিভ অপশনস আছে, যেটা দেখিয়ে ভারত, মানে আপনি ধরুন বাংলাদেশের আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো, ইভেন তার কোনো মামলায় কনভিকশন হয়ে গেল, তার শাস্তি হয়ে গেল, বাংলাদেশ সরকার সেটা চাইলো ভারতের কাছে, দেখা যাবে ভারত ওই প্রত্যার্পণ চুক্তির মধ্যেই নানা রকম আর্টিকেলস আছে, সেগুলো দিয়ে তারা তাকে পাঠানো ঠেকিয়ে দিতে পারে। অবশ্যই একটু অফ টপিক শোনাবে, তারপর আমার হঠাৎ করে মনে পড়লো আমাদের আওয়ামী বুদ্ধিজীবীদের কথা। মানে বুদ্ধিজীবী না, তারা ভাব ধরেন তারা নিউট্রাল বুদ্ধিজীবী। আদতে এক একজন আওয়ামী লীগের বয়ান তৈরি করার জন্য আসেন, যদিও সেসব বয়ান মানুষ এখন আর খায় না, কিন্তু আছেন তারা প্রায় একটা কথা তারেক রহমান সম্পর্কে বলতেন। তারেক রহমানের উচিত দেশের বিচার ব্যবস্থা এসে সমর্পণ করা নিজকে এবং সেখানে বিচারের চেষ্টা করা। একজন রাজনৈতিক নেতা সাহস করবেন, তিনি আসবেন, তিনি ফাইট করবেন, ইত্যাদি ইত্যাদি বলে প্রচুর বলেছেন যে তারেক রহমান দেশের বিচার বিভাগ স্বাধীন বিচার বিভাগে এসে কাজ করুক। আমরা এখন এই প্রশ্ন করতে পারি, বা এসব লোকজনকে মানে এখন তারা টকশোতেও আসে না, হলে জিজ্ঞেস করতাম যে আপনারা একটু বলেন না শেখ হাসিনাকে এসে ফেস করতে, পালিয়ে গেছেন, এখন ফেস করুক, তখন মৃত্যু ঝুঁকি টুকি ইত্যাদি বলছেন, এখন সুন্দর মতো এসে উনি ফেস করুক, সারেন্ডার করুক, মামলা চলুক, দেখি বিচার বিভাগ যে কোনো বিবেচনায় স্বাধীন। এবং এখনো ইনফ্যাক্ট আমাদের লোয়ার জুডিশিয়ারিতে কোনো নতুন নিয়োগ হয় নাই, হায়ার জুডিশিয়ারিতে কোনো নতুন নিয়োগ হয় নাই, সব শেখ হাসিনার রেখে যাওয়া বিচার ব্যবস্থা, তো সেটাও ফেস করুক। যাই হোক, উনি আসবেন না এবং ভারত আসলে তাকে পাঠাবে বলে আমি মনে করি না। আমরা ধরে নিলাম তৃতীয় কোনো দেশে উনি যেতে পারলেন না, তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হলো না কোনো না কোনো ফর্মে, এমনকি সেই প্রত্যার্পণ চুক্তিতে তাকে ফেরত চাইলেও ভারত গড়িমসি করবে, নানান রকম আইনের ফাঁক ফোকর দেখিয়ে পাঠাবে না। কারণ হচ্ছে শশী থারুর যেটা বলেছেন, উনি বন্ধু বলেছেন, আমি রাদার বলবো একটা চাকর। ভারতকে যেভাবে শেখ হাসিনা ভৃত্যের মতো, চাকরের মতো সার্ভ করেছেন, এই দেশটাকে শেষ করে দিয়ে ক্ষমতায় থাকার বিনিময়ে ভারতকে সব দিয়ে দিয়েছেন, এই রকম একজন চাকরকে, তার সেবা দাসীকে এই রকম ভাবে মানে ফেরত দেয়া, যেখানে তার বিচার হবে, এটা ভারত করবে না। কেন করবে না? ভবিষ্যতে ভারতের চাকর হতে উৎসাহী বা উদ্গ্রীব যারা হবেন, তাদের সামনে শেখ হাসিনা একটা এক্সাম্পল হিসাবে আসবেন যে
এই লেভেলের সেবাদাসী হওয়ার পরও শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে বিচারের জন্য ভারত তুলে দিয়েছে। ভারত এই সিদ্ধান্ত নেবে না, বিশেষ করে বিজেপি সরকার নেয়ার কোনো কারণ নেই, আমরা এটা নিশ্চিত থাকতে পারি। বাংলাদেশের কি করা উচিত? আমার মনে হয় বাংলাদেশের অভ্যন্তরে আমরা যারা আছি, নাগরিকদের এই শোরগোল চালাতে হবে, সরকারের দিক থেকেও প্রয়োজন মতো এই আওয়াজটা তুলতে হবে ভারতের কাছে যে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। আমাদের কোর্ট থেকে নিশ্চিতভাবে তার বিরুদ্ধে পরোয়ানা আসবে, অনেকগুলো মামলা হয়েছে, সেটার ভিত্তিতে, কনভিকশনের ভিত্তিতে ক্রমাগত চাইতে হবে। ভারতকে এটা নিয়মিতভাবে মনে করিয়ে দিতে হবে, ভারত বাংলাদেশের একজন পতিত মাফিয়াকে আশ্রয় দিয়েছে, যে এই দেশটাকে একেবারে ধ্বংস করে ফেলেছে, এই দেশটাকে আর রাষ্ট্র হিসাবে সে রাখেনি, বহু সাম্রাজ্য এর চাইতে ভালো কাজ করতো, এটা এরকম একটা মাফিয়া স্টেটে পরিণত করেছে। সো ভারতকে ক্রমাগত এটা স্মরণ করিয়ে দিতে হবে, এবং এটা টেকনিক্যালি, স্ট্র্যাটেজিক্যালি ভারতের কাছে আমাদের একটা গুরুত্বপূর্ণ ল্যাভারেজ হয়ে থাকবে। ভারতের সাথে আমরা যখনই আলোচনায় যাব, নেগোসিয়েশন এটা হয়, আপনি পরস্পরকে ব্যাকফুটে নেওয়ার চেষ্টা করেন, ভারতকে ব্যাকফুটে নেওয়ার চেষ্টা করতে হবে। এমনকি ভারত যদি তাকে কোনো তৃতীয় দেশে পাঠিয়ে দেওয়ার জন্য উদ্যোগ নেয় এবং পাঠিয়ে দিতেও পারে, এই জিনিসটা আমাদের সমাজে ক্রমাগত কথা বলে যেতে হবে। ভারত বলতেই পারে তিনি এখন আর নাই, তিনি চলে গেছেন, কিন্তু না, তুমি তাকে যেতে দিয়েছো, তুমি আমার কাছে তাকে হ্যান্ড ওভার করোনি। এই কথাগুলো আমাদের ক্রমাগত চালাতে হবে, এবং মনে করি আমাদের ভবিষ্যৎ পররাষ্ট্র নীতির ক্ষেত্রে শেখ হাসিনা ফেরত না আসলেও, শেখ হাসিনা ফেরত আসবে বলে আমি মনে করি না, কোনোভাবেই মনে করি না, কারণ ভারত ওইরকম প্র্যাগম্যাটিক আচরণ করছে না। কিন্তু না আসলেও আমরা এই আওয়াজটা তুলে রেখে, এই কথাগুলো ক্রমাগত বলতে থেকে এই অর্জনটা করতে পারবো, এবং আমাদের বলে যেতে হবে। আবারও বলছি, আমরা তো বটেই, আমাদের রাষ্ট্রের পর্যায়ে থেকে, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বা অন্যরাও এই চাওয়াটা চেয়ে চলতে হবে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।